আচ্ছা দেখ, সেটা হচ্ছে তুই মহানবী। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত লাভ। আচ্ছা, এখানে নবুয়তে কি অন্তস্থ ওই জ ফেলা হয় নাকি দরকার নেই? কোনো ফলা টলা হয় না। আমরা যেটা কঠিন করতে যাই খেলি না। আগে আচ্ছা। দিত আচ্ছা শোন। হ্যাঁ, শোন, নবুয়ত লাভের তুই এখানে কিছু জিনিস বলছিস যে হচ্ছে মানে উপমহাদেশের সাথে মিলায় পড়তে হবে, তাই না? ওটা সেটা আমরা এমনি হচ্ছে, মুখে মুখে আলোচনা করবো, ওখানে লিখবো না, আমরা মুখে মুখে আলোচনা করবো। সেটা কি বলছিস মানে ভারতীয় উপমহাদেশের সাথে মিলিয়ে করতে হবে। আচ্ছা, আমার একটা চার্ট করা ছিল, আমি একটু মানে দেখি, শেয়ার করি, দেখ। মানে কি বলছিস তুই এটা যে মানে তখন শাসন ছিল হর্ষবর্ধনের নাকি? হর্ষবর্ধন এবং শশাঙ্ক। হর্ষবর্ধন এবং শশাঙ্ক। আচ্ছা, তো ওরা হলো কোন এরিয়াতে ছিল? উত্তর ভারত কনৌজ এই অঞ্চল হর্ষবর্ধন ছিল কনৌজের রাজা। আচ্ছা, দেখি একটু, আমি এখানে মনে হয় হর্ষবর্ধন কিছু। নিয়ে আপনি উইকিপিডিয়াতে একটা সার্চ দেন। আচ্ছা, এটা হলো হর্ষবর্ধন না? আচ্ছা, হর্ষবর্ধন। আর ওরা ওদের কেন্দা রাজ্য, অমুক রাজ্য, তমুক রাজ্য, সব রাজ্য সম্পর্কে ইতিহাস আছে। আর আমরা পাল বংশের আগে বাংলাদেশের ইতিহাস নাই। বোঝাই যায় যে একটা মানে হর্ষবর্ধন বানান কি রে, এটা বানান হয়নি মনে হয়। অ মূর্ধন্য স্বরের। এই যে এবার আসছে না, হুম। হর্ষবর্ধন। হর্ষবর্ধনে ক্লিক মারলাম। এই যে 590 থেকে 647। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়। হ্যাঁ, তার আগে কে ছিল? এই হর্ষবর্ধনের আগে কে ছিল? ওর আগে যে কে ছিল, ওর বংশটার নাম কি? পুষ্যবতী বংশ না? কার? পুষ্যবতী বংশ, রাজবংশ শাসনের নাম দিলেই বের হয়ে যাবে। তার মানে আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচ্ছা। সময় হর্ষবর্ধন ছিল বিখ্যাত রাজা, এটা মনে রাখলেই চলবে। আচ্ছা, কুষাণ সাম্রাজ্য কখন ছিল? কুষাণ আরো আগে না? কে? কুষাণ। কুষাণ তো একটা বংশের নাম। হ্যাঁ, এটা কখন ছিল? অনেক আগে হলো, প্রাচীন কালে। প্রাচীন না? এটাও তো আচ্ছা, প্রাচীন। এটাও প্রাচীন, বাট হচ্ছে হর্ষবর্ধন ওর হচ্ছে। বাপের নাম ছিল দেখ, রাজা প্রভাকর বর্ধন। কই পেলি এটা? ওই যে নিচেই দেখ। এই আচ্ছা, আগে কিন্তু হর্ষবর্ধন। এগুলো তত ভালোভাবে ছিল না, যখন আমরা অনার্সে পড়তাম না তখন না না, উইকিপিডিয়া থেকে এগুলো পড়ছি। এখন ইয়ে করছে, সম্পাদনা করছে আর কি, বুঝছিস? এগুলো আমি একবার ভাবছিলাম যে এগুলো সম্পাদনা করব, কারণ ইতিহাসের ছাত্র হিসেবে যখন সার্চ দিতাম খুবই খারাপ লাগতো। হ্যাঁ। কাজের সময় হতো না। উত্তর ভারতের এক খ্যাতনামা সম্রাট যিনি 606 থেকে 647, ভালোই অনেকদিন ছিল, মানে মেলা দিন ইসলামের সময়, তাই না? শাসন করে, হ্যাঁ। মানে উত্তর ভারত অনেক আগে থেকেই ওরা মানে শাসক আরে সবসময় সুশৃঙ্খল। ভারত বলতে উত্তর ভারত, আর দক্ষিণ ভারত তো ওরা চিনতই না। ওই বিন্ধ্যা পর্বত আছে না, বিন্ধ্যা পর্বতের দক্ষিণে যা ছিল মানুষ, ওদিকে রাজা রাজ্য সবই ছিল, কিন্তু মানে খোঁজ খবর তেমন রাখতো না। হ্যাঁ 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 হ্যাঁ। এরকম ছিল। শশাঙ্কের হাতে নিয়ে তোলে তাহলে কি শশাঙ্কের পরে হলো তোর হর্ষবর্ধন, তাই না? একই সময়ে কিন্তু হচ্ছে শশাঙ্কের দুইজনের মধ্যে যুদ্ধ হইতো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা এই যুদ্ধে যতদিন পর্যন্ত শশাঙ্ক জীবিত ছিল ততদিন পর্যন্ত কায়রা নিতে পারেনি। আচ্ছা। শশাঙ্ক হারছে হর্ষবর্ধনের কাছে, কিন্তু যখন সে মারা যায় তখন কিন্তু এই যে আমাদের যে অঞ্চলটা আছে না, বাংলা অঞ্চলটা, হুম হুম হুম। শশাঙ্ক তো বাংলাদেশের। বাংলাদেশের না? হ্যাঁ। মানে কোন অঞ্চলে ছিল? সে একেবারে বাংলা সব অঞ্চলে? বাংলাটা তখন দখল করে নেয়। আচ্ছা, হর্ষবর্ধন কি দখল করে নেয় নাকি শশাঙ্ক হুম। হারিয়ে গেলে?
আচ্ছা। ভারতবর্ষের প্রথম স্বাধীন রাজা কাকে বলা হয়? শশাঙ্ক। শশাঙ্ক। মানে তাহলে তুই বাংলার বললি বাংলার স্বাধীন বাংলাদেশেরও। রাজা। হ্যালো। হ্যাঁ বল। মানে তুই যে বললি যে বাংলার মানে তাহলে ভারতবর্ষের বললি যে আবার না, প্রধান বাংলার শিল্পী। প্রথম স্বাধীন রাজা বলা হয় হচ্ছে শশাঙ্ক, এটা বিসিএসও আসছিল। বাংলার প্রথম স্বাধীন রাজা হলো কি শশাঙ্ক না? শশাঙ্ক। আচ্ছা। ওকে। তাহলে হলো তোর, মানে আমরা এটা বুঝলাম যে ওই সময়ে কারা কারা ছিল, যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল মোটামুটি হচ্ছে হর্ষবর্ধন আর শশাঙ্ক। হর্ষবর্ধন শশাঙ্ক। সম্পর্কে তো জানতে হবে, শুধু এটুকু জানলে তো হবে না যে ছিল, ওর একটু সম্পর্কে জানা দরকার। তো ও ছিল কোন বংশের রাজা? পুষ্যভূতি বংশের রাজা, তাই তো? কই পেলি এটা? কুষ্ঠবর্তী বংশ। তৃতীয় লাইনে। ওর শাসনকাল হচ্ছে 606 থেকে 647, আমরা এগুলো পড়ছিলাম তো, তাই এই জন্য এটা জানতে হবে, বাংলা ইতিহাস পড়ার সময় এটা লাগবে, বাংলা প্রাচীন ইতিহাস পড়ার সময় লাগবে। লাগবে। হুম, রিলেট করে বললে আরো ভালো যখন যেটা আসবে। আর ওর বাবার নাম ছিল কি? প্রভাকর বর্ধন। সে গুপ্ত সাম্রাজ্যের পতন ঘটলে উত্তর ভারতে ছোট ছোট প্রজাতন্ত্র ও রাজ্যে বিভক্ত হয়ে পড়ে। তো ওই মানে গুপ্ত সাম্রাজ্যকে বলা হয় ভারতবর্ষের সাম্রাজ্যের ইতিহাসে স্বর্ণযুগ, ভারতের স্বর্ণযুগ বলা হচ্ছে গুপ্ত সাম্রাজ্যের যুগ। ঠিক আছে। আচ্ছা, তারা ওগুলো একটু তুই যে জিনিসগুলো বলতেছিস মার্ক করে ফেলি। আচ্ছা। এর হলো মানে তিনি পুষ্যভূতি বংশীয় রাজা প্রভাকর বর্ধনের সন্তান, তাই না? এই যে হ্যাঁ, প্রভাকর বর্ধনের সন্তান। আর তারপরে কি বললি? যে ওরা ষষ্ঠ শতকে গুপ্ত সাম্রাজ্যের পতন ঘটে, আর এই গুপ্ত সাম্রাজ্যই ছিল হচ্ছে ভারতবর্ষের যত সাম্রাজ্য ছিল প্রাচীনকালে, হুম এগুলো হুম হুম স্বর্ণযুগ বলা হয় হচ্ছে গুপ্ত সাম্রাজ্য। ওই সময় মানে ভারতবর্ষের যে চিত্রশিল্প, তারপর অর্থনৈতিক অবস্থা, এগুলো হুম। উন্নতির চরম শিখর আহরণ করে। এই জন্য আচ্ছা। ওইটাকে গুপ্ত সাম্রাজ্যকে বলা হয় ভারতবর্ষের স্বর্ণযুগ। আচ্ছা, গুপ্ত সাম্রাজ্য হচ্ছে ভারতবর্ষের স্বর্ণযুগ, তাই না? প্রাচীনকালের স্বর্ণযুগ। আছে। তো এই সময় ওদের ওটা তো সাম্রাজ্য ছিল, হুম এরকম সাম্রাজ্য ছিল। আমরা যে গুপ্ত সম্রাট বলি না, চন্দ্রগুপ্ত মৌর্য, তারপরে অমক মৌর্য, তমক গুপ্ত, অমক গুপ্ত, আর শ্রীগুপ্ত, হুম হুম পড়ছি হুম না? হুম। সেই গুপ্তরা, তো এরা যখন হচ্ছে ওদের রাজ্যটা ভেঙে, ওটা কিন্তু বিশাল সাম্রাজ্য ছিল, যেমন মুঘল সাম্রাজ্যের চাইতেও বড় ছিল বলা যায়। এই যে এটা কই সমগ্র মোগল ভারতবর্ষ। সাম্রাজ্যের চেয়ে তো ছোট ছোট মনে হচ্ছে, এই যে এইটুক। এই সময় এই মোগল সাম্রাজ্যের চেয়ে ছোট না? না না, অনেক বড় ছিল। আচ্ছা, এখানে দেখ যে বড় ভাই থানেশ্বরের রাজা রাজ্যবর্ধন হুম। গৌড়ের সম্রাট শশাঙ্কের হাতে নিহত হলে 606 সালে হর্ষকে রাজা ঘোষণা করা হয়। তখন তার বয়স ছিল মাত্র 16 বছর। ও শশাঙ্কের হাতে নিহত হয়েছে ও, তাই না? ওর ওইটারই বড় প্রতিশোধ ভাই, নিচ্ছে। হুম হর্ষবর্ধনের বড় ভাই, নাম হচ্ছে রাজ্যবর্ধন। হুম হুম হুম। এরা তো কনৌজের রাজা ছিল। তো হর্ষ পাঞ্জাব থেকে মধ্য ভারত পর্যন্ত কনৌজ কি, যে এই প্রজাতন্ত্রগুলো অঞ্চলটা, একত্রিত এই যে করে। এই অঞ্চলটা এখানে? উত্তর ভারত। হুম। উত্তর ভারত। উত্তর ভারত তো অনেক বড়। কনৌজ মানে একটা জায়গা। কনৌজ, কোন জায়গা সেটা? পাঞ্জাব, এই যে আশেপাশে বাংলা ছাড়া ওইদিকে যেগুলো আছে এগুলো সবই। আচ্ছা। আচ্ছা। বয়স ছিল 16 বছর তখন ও রাজা হয়েছে আর কি, হর্ষবর্ধন। হুম আগে তো ওই যে বললাম, ও আগে আমরা বললাম না যে গুপ্ত সাম্রাজ্যের পতন ঘটলে ছোট ছোট রাজ্য হয়, হুম 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 তখন হুম। সেই রাজ্যগুলোকে একত্রিত করে এই হর্ষবর্ধন। আচ্ছা। এই যে ছোট ছোট রাজ্যগুলোকে একত্রিত করছে না? আচ্ছা, ওকে। ওই সময় দক্ষিণ ভারতের রাজা ছিল হচ্ছে চালুক্য বংশীয় রাজা পুলকেশী। পুলকেশী কিন্তু হচ্ছে দ্বিতীয় পুলকেশী কিন্তু চালুক্য বংশের শ্রেষ্ঠ রাজা। কোথায় পেলি এটা? ক্ষমতা শীর্ষে পশ্চিম নিচে প্রান্ত একদম থেকে। নিচের লাইনে। আচ্ছা। আহ ওই সময়ে। আচ্ছা। দক্ষিণ দক্ষিণে, ভারতে দক্ষিণ ভারতে চালুক্য বংশীয় রাজা দ্বিতীয় পুলকেশীর কাছে পরাজিত হয়। কে তার মানে পরাজিত হলো? দ্বিতীয় পুলকেশী হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় দক্ষিণ ভারতের রাজা ছিল। আচ্ছা, এটা হলো মূল জিনিস, এটাই দরকার, তাই না? হুম। এও কিন্তু বিখ্যাত রাজা।
দ্বিতীয় পুলকেশী ছিল হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় বিখ্যাত রাজা, 618 থেকে না, 619। 618 থেকে 19 খ্রিস্টাব্দে হর্ষবর্ধন কিন্তু তার নিকট পরাজিত হয়। মানে আসলে দক্ষিণ ভারত জেতা খুব কঠিন, তো এই জন্য দক্ষিণ ভারতে কোনো রাজারাই উত্তর ভারতের রাজারা তেমন চেষ্টা করতো না, মানে পারতো না, নিয়ন্ত্রণে রাখা যাইতো না। দেখ আমরা মোগলও দেখবো, তারপরে হচ্ছে সুলতানি আমলও দেখবো যে ওদেরকে নিয়ন্ত্রণ করা খুবই টাফ। কারা এই যে উত্তরে যারা? উত্তরেরা এরা দক্ষিণ ভারতকে নিয়ন্ত্রণ করা যায় না, মানে দক্ষিণ ভারত জেতা সম্ভব না সহজে। দ্বিতীয় পুলকেশী কি এমনকি তাহলে উত্তর আওরঙ্গজেব ভারতে ছিল? সারা জীবন ব্যয় করছে দক্ষিণ ভারতে, তারপরেও শেষ মানে ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারে নাই। হ, দক্ষিণ ভারতের একটু টাফ আছে তাই না? টাফ, আচ্ছা, মরু তুই যে এলাকা তো। বললি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় হচ্ছে মানে ওই জায়গার রাজা ছিল হলো দ্বিতীয় পুলকেশী, হ্যাঁ? তার দক্ষিণ মানে হচ্ছে ভারতের রাজা ছিল দ্বিতীয় পুলকেশী, হ্যাঁ। আর উত্তর ভারতে ছিল হর্ষবর্ধন, বাংলায় ছিল হচ্ছে শশাঙ্ক। সুন্দর একটা ও, ইয়া হলো না। আচ্ছা আচ্ছা, দাঁড়া দাঁড়া, এটা লিখে নেই। হুম। তোর হলো কি ছিল এটা বললি, উত্তর ভারতে উত্তর ভারতে হর্ষবর্ধন মোহাম্মদ না? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উত্তর ভারতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে রাজা ছিল হর্ষবর্ধন। আচ্ছা, এটা লিখি, দাঁড়া। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়, সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় রাজা, ভারতের রাজা না? হুম, ভারতের রাজা। আচ্ছা, 1 নাম্বার হর্ষবর্ধন। উত্তর ভারত। হর্ষবর্ধন ইজ ইকুয়াল টু উত্তর ভারত। তারপরে 2 নাম্বার তৃতীয়। আহ দক্ষিণ ভারত নাকি? হুম, পুলকেশী লিখি শুধু। দ্বিতীয় পুলকেশী। বংশের নামও লিখবে চালুক্য বংশ, আর হর্ষবর্ধনের বংশের নাম কিন্তু হচ্ছে পুষ্যভূতি। দ্বিতীয় পুলকেশী, একে মানে হচ্ছে দক্ষিণ ভারত না? দক্ষিণ ভারত, হ্যাঁ। ভারত আর বাংলা। বাংলা শশাঙ্ক। বাংলা হচ্ছে শশাঙ্ক। আর শশাঙ্ক। এই, বংশ আহ, বল, বংশ বল, হর্ষবর্ধনের বংশ কি? শশাঙ্কের শশাঙ্কের বংশ জানি না, কিন্তু পুলকেশী বংশ চালুক্য, চালুক্য বংশ। দ্বিতীয় পুলকেশীর বংশ হচ্ছে চালুক্য বংশ। আচ্ছা, চালুক্য বংশ। আর হর্ষবর্ধনের বংশের নাম হচ্ছে পুষ্যভূতি। হর্ষবর্ধনের হচ্ছে বংশ হলো পুষ্যভূতি না? হুম, আহ, পুষ্যভূতি। পুষ্য। পুষ্যভূতি বংশ। হ্যাঁ। সমস্যা নেই, লিখছি। আর এই হর্ষবর্ধনের সময় কিন্তু হিয়াংসাং বাংলাদেশে আসে। আচ্ছা, এটা একটা ভালো তথ্য তাই না? মানে এইখানে হলো তোর আমরা বললাম কি যে যখন হচ্ছে শশাঙ্ক, শশাঙ্কের পরে কিন্তু বাংলা দখল করে নেয় হচ্ছে হর্ষবর্ধন। হিউয়েন সাং এর সময় আসছে না? হুম। আর হিউ হিয়াংসাং ওই সময় ওই হর্ষবর্ধনের সময় আসে। আচ্ছা, হর্ষবর্ধনের সময় হিউয়েন সাং আসছে, লিখে রাখলাম। আচ্ছা, তারপর এখানে নিচে আর আর কিছু নেই? নিচে আর এখানে আর নিচে কিছু যা। আছে? এখানে আর কিছু আছে নাকি? না, আরো নিচে যা। আর এটা, এটা সেভ করে ফেলি। এটা হলো 1 নাম্বার। না হলে পরে এগুলো পাবি কই, এটা তো আমরা রেখে দেবো সব, বুঝিস নি? নিচের লাইনগুলোতে যা। যাচ্ছি। হর্ষচরিত একজন লিখছে না, ওদের সম্পর্কে যেটা জানা দরকার। কোন জায়গায় এটা? হর্ষবর্ধন কবিতা, হর্ষবর্ধন কবিতা ও নাটক লিখতেন তিনি। নাগানন্দ, নাগানন্দ প্রিয়দর্শিকা রত্নাবলী নামে তিনি সংস্কৃত নাটক লেখেন, দেখছিস? এই যে রত্নাবলী থেকে প্রশ্ন আসে তো। হ্যাঁ, রত্নাবলীর মূল লেখক হচ্ছে হর্ষবর্ধন। হর্ষবর্ধন। কোন শহর ছিল হর্ষবর্ধনের রাজধানী? এখানে শিল্প সাহিত্যের চর্চা হতো। বিখ্যাত বাণ ভট্ট হর্ষবর্ধনের সভাকবি ছিলেন, এটাই আমি বলতে যাচ্ছিলাম যে তাইলে হচ্ছে তিনি কবিতা, হর্ষবর্ধন কবিতা নাটক লিখতো তাই না? হুম, আর এগুলো কি লিখবো, মার্ক করবো? নাগানন্দ, মার্ক করতে হবে, হর্ষবর্ধন এটা প্রিয়দর্শিকা, মার্ক করতে হবে। রত্নাবলী, তার বিসিএস তিনটি। আসতে পারে নাগানন্দ, প্রিয়দর্শিকা এবং রত্নাবলী, এই আচ্ছা, এটা তিনটা হাইলাইট নাটক করি তাহলে, লিখছে হচ্ছে হর্ষবর্ধন। হাইলাইট করি।
তাহলে নাগানন্দ, প্রিয়দর্শিকা আর হচ্ছে রত্নাবলী, এগুলো তার সংস্কৃত নাটক না? হুম, তার রাজধানী ছিল কনৌজ। আচ্ছা, কনৌজ শহর হর্ষবর্ধনের রাজধানী, তাহলে কনৌজ হচ্ছে হর্ষবর্ধনের রাজধানী। আচ্ছা। ওর সভাকবির নাম ছিল হচ্ছে হর্ষবর্ধন, কি বললাম, বাণভট্ট। বাণভট্ট। তাহলে হলো তোর বাণভট্ট সভাকবি। হুম। হুম। হর্ষচরিত মানে হর্ষচরিত হচ্ছে হর্ষবর্ধনের জীবনী, এটা রচনা করছে বাণভট্ট। উম, হর্ষচরিত হচ্ছে কে করছে? বাণভট্ট। লিখে রাখি এখানে, বাণভট্ট। লেখাই আছে, হ্যাঁ। তারপর লিখলাম আর কি, এখানে তো আছেই, তারপর লিখলাম এটা সুন্দর। এটা এই হর্ষচরিতটাই হচ্ছে প্রথম ঐতিহাসিক কাব্যগ্রন্থ। আচ্ছা, এটা আসার মতো না? হুম। এটা তো আমাদের রুট, এগুলো জানতেই হবে। জানাই লাগবে না, জানার উপায় নেই। আচ্ছা, এখানে যে একটা লিখছে, হর্ষবর্ধন প্রথম জীবনে একজন শৈব হলেও পরবর্তীতে তিনি বৌদ্ধ ধর্মে, মানে মানে আগে হিন্দু ছিল পরে বৌদ্ধ হয়েছে। ওই যে হিয়াংসাং বৌদ্ধ ধর্মের প্রতি প্রচারক, ওর কাছে মনে হয় সম্ভবত হচ্ছে বৌদ্ধ ধর্মের অনুসারী। আচ্ছা, তার মানে আগে ছিল হিন্দু, মানে শিবের মানে পূজারী ছিল, পরে বুদ্ধ হয়েছে নাকি? নালন্দার প্যাট্রোনাইজ করছে। আচ্ছা, এখানে তিনি প্রথম ভারতীয় রাজা যে চীনের সাথে মানে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে। আর কি নিচে যাওয়ার দরকার আছে? লিখছিস? বলছে আর নিচে যাওয়ার দরকার আছে নাকি এটাই থাকবে? দেখতে হবে আরো তথ্য আছে কিনা। আচ্ছা। তিনি বৌদ্ধ মন্দির নির্মাণ করে নালন্দা বিশ্ববিদ্যালয়ে অনেক দান করেন। তিনি হুম প্রথম ভারতীয় রাজা যিনি চীনের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিলেন। বোঝা গেছে? হুম হুম হুম। প্রথম কে চীনের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিল? হর্ষবর্ধন। হর্ষবর্ধন, এখন হর্ষবর্ধন। যেভাবে সাধারণ জ্ঞান হইতেছে, এই যে এগুলা দিবে, বুঝছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিটেলস জানতে হবে। এখান থেকে এটাই শেষ, এই লেখা। হর্ষাব্দও ছিল চালু। আচ্ছা, মানে ওই যে মানে তার নাম অনুসারে সময় চালু করছিল না? এখানে তেমন তথ্য নেই, এগুলো লাগবে না মনে হয়। তাহলে এই পর্যন্তই আমরা জানি হর্ষবর্ধন সম্পর্কে, আর জানার দরকার নাই তেমন। আবার বড় বড় হুম। রাজ্য বিজয়ের বিষয়টা আছে, তারপরে এটা একবার রিডিং পড়ে নিবি, ঠিক আছে? আচ্ছা, ওকে। এটা এটা এ তো খুবই বড় এখানে বেশি নাই, এই পর্যন্তই শেষ। পরে আচ্ছা, যাবো ওই সময় একবার। চীনের রাজা কি ছিল, দেখতে 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 কি দিতাম, আচ্ছা, যাই নিচে যাই যাই যাই। নিচে যা। হুম। আরো নিচে চীনের সাথে সম্পর্ক, এখানে যা। অবশ্য চীনের সহিত কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেন 641 খ্রিস্টাব্দে। তিনি চীনের ভাং বংশীয় সম্রাট তাইশুং নিকটে একজন ব্রাহ্মণ দূত প্রেরণ করেন। তাহলে ওই সময় হচ্ছে তাইশুং। পরে চীনা দূতগণ তিনবার তাহার রাজসভায় আসিয়াছিলেন। ও দেখছে ওই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় চীনে কে ছিল তাই আমাদের না, ওটা বের চীনের হলো। রাজা ছিল যে তাইশুং। আচ্ছা। ওটা লিখে ফেল, ওই যে যে জায়গায় লিখলি না হুম হুম। যে ভারতে কে ছিল, ওই জায়গায় চীনের রাজা ছিল তাইশুং। আচ্ছা, তাহলে হলো দাঁড়াও, একটা কাজ করি, তুই এখানে ইয়ে কর, আমি ওটা এখানে আগে নিয়ে আসি ওই জিনিসটা যেটা সেভ করলাম, হ্যাঁ? আচ্ছা। তারপরে ওটার সাথে এটা অ্যাটাচ করি। এক নম্বরে কি পড়ছিলাম আমরা, এটা, হ্যাঁ। তারপরে দুই নম্বরে কি পড়ছিলাম, এইটা। তারপরে এটার একটু বড় করি, এগুলো অমূল্য সম্পদ। এগুলা এগুলো তো সময় পাওয়া যাবে না অনেক, এগুলা গোছাগাছি করে আজ টাইম আমাদের যাইতেছে। কোথায় লিখছিলাম ওইটা বললি? ওই যে এই উপরে যে পেজে। এখানে, এই যে উপরের পেজে না, এটা একটু বড় করে নি। আচ্ছা, এখানে লিখে রাখবো যে ওই সময় চীনের রাজা ছিল না? হুম। আচ্ছা, ওই সময় চীনের রাজা ছিল। চীনের রাজা তারপর, না সম্রাট? আচ্ছা, ওই সময়
এই যে এটা। সম্রাট। চীন সবসময় একক শাসন অধীনে ছিল। এটা একটা ভালো বিষয় যে চীন ওরা ভালো করবে না কেন? তাই। হুম, এই সময় চীনের ভাং বংশীয় সম্রাট তাইশুং, তাই না? তাইশুং, হ্যাঁ। চীনের ভাং বংশীয় সম্রাট তাইশুং। তাইশুং, ভাং বংশীয় তাইশুং হুম, চীনের সম্রাট 641। তারপর হচ্ছে চীনের ভাং বংশীয় সম্রাট, এই যে মার্ক করলাম 641। তাহলে তথ্য অনেকগুলো জানা হইলো আর কি। হুম, এইটা, এই জিনিস কোন এর সাথে অ্যাটাচ করে দিই আর কি। এই জিনিসটা এর সাথে, হ্যাঁ, দে। থাকলো। ঠিক আছে না? হুম, মানে কষ্ট কম হচ্ছে আর কি ওই হুম। সময়। এই যে এই জায়গায় থেকে এই যে রিলেট করে দিলাম। আরে তথ্য প্রযুক্তি কি আমাদেরকে আগায় দিছে না? যে কোনো জিনিস ধরে বসে নিয়ে আসা যাচ্ছে খালি, হ্যাঁ। আচ্ছা, ওকে, তাহলে ওকে, বুঝলি তো। ভারতবর্ষের ওই সময় পারস্যের রাজা ছিল হচ্ছে খসরু নরসরিয়ান না? ও, ওইটাও দেখবি? আচ্ছা, এখানে কি আছে এটা তো নাকি? আমরা পরে পড়বোই, কারণ ওর সাথে তো যুদ্ধ হয়। আর পারস্যের রাজা ছিল কি? কেসরা খসরু। নরসরিয়ান না কি যেন নাম ছিল? খসরু। পার- খসরু খসরু পারভেজ। পারভেজ। খসরু পারভেজ। আচ্ছা, পারস্য ছিল খসরু পারভেজ, এটাও লিখে রাখি। লেখ। এই কটা জানলেই না, আপনার চীন, ভারত, ইউরোপ টিউরোপের তো অত গুরুত্ব নাই ওই সময়। ওরা ভালো তখন তো ওরা পাগলটা ছাগল ছিল, কিছু ছিল না ওদের। পারস্য ছিল খসরু পারভেজ। দন্তস্ব দিয়ে। আচ্ছা, এখানে দন্তস্ব দিয়ে। দন্ত স। হুম। একটা জিনিস জানিস যে এখানে যে দ্বন্দ্বগুলো হচ্ছে সেটা হলো তোর ম্যাপ দেখলে বোঝা যায়। উম, মানে সৌদি না? এখানে যে জিনিসটা হয়েছে সেটা হলো তোর মানে দ্বন্দ্বটা হয়েছে তোর এই যে এই অঞ্চলগুলোতে কিন্তু বেশি। যে এই যে এশিয়া, এশিয়া। সৌদিরা সৌদিরা এখান থেকে ইরাকে গেছে, আর এই অঞ্চলগুলো আর মানে ইরাকের একটা ইয়ে ছিল না, হীরা হীরা। হয়, হীরা তো আর ইরাকে এখন। হ্যাঁ, ইরানরা গেছে এই জায়গা থেকে। মানে দ্বন্দ্বগুলো সাধারণত এই সীমান্ত এরিয়াতে হয়েছে আরো প্রায়। মানে এই সিরিয়া এক্সপানশন, তারপরে জর্ডান, লেবানন, এগুলো এক্সপানশন করার চেষ্টা করছে। আর ইরানিরা হচ্ছে এই দিক থেকে এক্সপানশন করছে। এই দুই মুড়ি মানে দুইজনের মধ্যে এই জন্য মারামারি হয়েছে। আচ্ছা, একটা লেখ লেখতো যে হেরাটা এখন কোথায়? ইরাকের হেরা। ইরাক ইরাক ইরাকে ইরাকে ইরাকে। ইরাকে তো, ওটা কোন জায়গা এখন, নাম কি? আচ্ছা, তারা এটা আমাদের সুইট জিপিটির কাছে যাই। প্রাচীন হীরা, তাই না? হুম। ওটা এখন আল হীরা ইরা অঞ্জলি, অঞ্চলে বুঝছিস? আছে। হ্যাঁ। নাজাফে, ইরাকের নাজাফে কাছাকাছি আল হেরা অঞ্চল। হুম। হুম, এই যে তাহলে আল পারস্যে এখন হীরা ওই জায়গায় নাম, আছে? লাকমি ওই জায়গায় সাম্রাজ্যের আছে? রাজধানী ছিল, বুঝছিস? হুম, আল হীরা লাকমি সাম্রাজ্যের রাজধানী ছিল, যা ইসলামের আগের যুগে
এখানে তো হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর পাঠানো বাহিনীর সাথে ওই মানে পারস্যের সম্রাটের পাঠানো বাহিনী যুদ্ধ হয়েছিল না কি যেন একটা। হীরা দখল করছে খালিদ বিন ওয়ালিদ। হ্যাঁ, খালেদ বিন ওয়ালিদের সাথে তোর ওইদিকে খসরু পারভেজের বাহিনীর সাথে যুদ্ধ হয়েছিল না। হীরা তো অনেকবার যুদ্ধ হয়েছে। হুম। তো এই যে লাখমি সাম্রাজ্যের রাজধানী ছিল এটা আর কি, মানে এখনো হীরাই আর কি, আল হীরা এই যে হীরাই আছে, দেখায়। হীরাই আছে। আল হীরা দিলে হাজার মনে নাই। হয় ঢুকে। হ্যাঁ, তোর এটা এই আল হীরা হীরা। দিলে বের হয়ে আসবে, দেখতে পারবি একবারে ম্যাপে যদি দিই। যে দেখ আল হীরা, এ হীরা টাওয়ার বাংলাদেশ আসছে। আল হীরা মানে ওই যে অক্সফোর্ড ইউনিভার্সিটি সার্চ দিচ্ছে, অক্সফোর্ড ইউনিভার্সিটি যাত্রাবাড়ি চলে আসছে। এখন আসবে আর কি, আল হীরা ইরাক দিলে। এই যে কালচারাল ল্যান্ডমার্ক দিছে। হ্যাঁ, এই যে আর্কিওলজিক্যাল সাইট। হীরা তো ওই সময় ইরাকের অনেক রাজধানী আগের ছিল। না, আমাদের মানচিত্রটা হচ্ছে তোর এই ইরাকের মানে তাহলে ইরানের ওইটা মোটামুটি ইরাকের দক্ষিণ পূর্বে। এলাকা না? আর ওটা কিন্তু হ্যাঁ সিরিয়া, ইরাকের না, ইরাক এবং হ্যাঁ ইরাকের পারস্যের সাথে সাথে কাছাকাছি হবে। হয় যে সাথে সাথে মানে সীমান্ত তো এখানে যে আল হীরা, এই অঞ্চলটা মনে কর যে হচ্ছে ইরানের গায়ের সাথে এবং ওই যে তোর ইয়ার গায়ের সাথে মানে সৌদি মানে ইরাকের গায়ের সাথে মানে মাঝামাঝি আর কি, এই জন্য তো দ্বন্দ্ব হতো। এরা এরা এই পাশ থেকে এখানে আসতো আর এরা এই পাশ থেকে এখানে যাইতো। এই যে মদিনা, মদিনায় তো তখন তোর ইয়া না, মদিনা থেকে এখানে যাইতো যুদ্ধ করার জন্য, এরা ইরান থেকে এখানে আসতো, ইরান বা এই অঞ্চলগুলো থেকে এসে যুদ্ধ করতো। কাছাকাছি। সুন্দর করে একদম কাছাকাছি, মানে পাশাপাশি প্রতিবেশী থেকে দেশ থাকলে তো দ্বন্দ্ব হবেই, যেটা আমরা দেখি হচ্ছে না। এই দ্বন্দ্ব ওকে। মিটাতে চাইলে আল্লাহ যদি মনে করে একটা নদী নালা দিয়ে আলাদা আলাদা করে দিত তাহলে কম হইতো। হ হ হ, যেমনটা নদী মনে নিয়েও কর যে ঝামেলা, হলো তোর নদী নিয়েও তো অনেক ঝামেলা ভারত পাকিস্তান। যেমনটা তোর মনে কর যে হচ্ছে সৌদি আরবের সাথে কিন্তু মনে কর যে হচ্ছে মানে খুব কম ঝামেলায় আছে সুদানের। হুম। এই যে এই যে তুই যেটা বললি যে নদী নালা, এই যে সাগর না, তো ওরা হুম। আসলে এখানে কি দ্বন্দ্ব করবে এখন আর এমনি তো মনে কর যে হলো বরং আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। হুম। এই যে দেখ সাগর এই পাশে, দেখ কত সুন্দর একটা ভৌগোলিক অবস্থা না সৌদি আরবের। হুম। আরে মানে সৌদি আরব ইচ্ছা করলে ইসরায়েলকে পিষে মারতে পারতো, এখানে তোর মনে করো ইজিপ্টে এই যে মুসলিম ব্রাদারহুড রে আসতেই দেয়নি কিন্তু ইসরায়েল, এরা কট্টর কেন, এরা খুব সুন্দর করে ওরা মাইরে দিছে। না হলে এখানে যদি ইজিপ্ট, সৌদি আরব দেখ সব মুসলিম দেশ, সিরিয়া, তারপরে এখানে লেবানন, তারপরে হলো তো এখানে জর্ডান, আর এখানে বসে সে এখানে কি করতেছে চিন্তা করা যায়। আরে এটা তো এদের নিজের সমস্যা, কারণ তোর একটা রাজ্য প্রধান ওই যে দেখিস না, উত্তর কোরিয়া নিজেরা না খায় থাকবে কিন্তু অস্ত্র বানাবে। হ হ হ হ। এটা কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ তোর সামনে নাই মানে তুই যত পেটে ভাত দিয়ে তো লাভ নাই, সব একদিনই শেষ হয়ে যাইতে পারে। মানে আমার দেখ নেতানিয়াহু কিন্তু এত কাহিনী হচ্ছে এদের কাছে, ও কিন্তু বোম মারা অফ রাখতেছে না, দ্যাট মিনস কি ও বুঝাইতে চাচ্ছে যে হচ্ছে আমি আমার আমার পাওয়ার আছে, তাই না? হুম। পাওয়ার ইজ পাওয়ার। তা আমরা মুসলমানরা আসলে এখন মনে কর যে হচ্ছে এই দোয়াতে চলে আসছি। মুসলমানরা চাইলে কিন্তু ভালো হবে, এখানে যে মিশর আছে সাগরের ওইখানে, ওইখানে তো তুরস্ক আছে। মানে ঠিক আছে। এখানে তো মনে কর যে এটা পুরাই তো আমাদের সবকিছু তোর দেখাইলাম না, তাহলে এই যে তারা তুরস্ক, তারা সিরিয়া, পারতেছে লেবানন। না, এর থেকে বড় ব্যর্থতা আর নাই। এখানে তোর যে আরো আরো তোর মনে কর যে ইয়া আছে যেগুলো তোর এই যে গ্রিস, তারপরে হলো তোর গ্রিস তো হচ্ছে খুবই দরিদ্র একটা দেশ, মানে ইউরোপের সব ইউরোপীয় ইউনিয়নের সব টাকা খায় ফেলে আর কি, হুম, ওদের এখন তো পাওয়ার নাই। পাওয়ার নাই। আর এখানে আছে বুলগেরিয়া, মনে কর যে এই দুটো বাদই দিলাম, এখানে এরা এরা যে প্রতিবেশী কান্ট্রি গুলো, এরা যদি মনে কর ওই যে কোন প্রেসিডেন্ট আইজাক রবিন বলছিল না যে আমি তো ভাবছিলাম যে সকাল কালকের দিনটা হবে আমাদের জন্য কিয়ামত, কারণ এখানে মিশর থেকে হাঁটা দিবে, জর্ডান থেকে হাঁটা দিবে, আম্মান থেকে হাঁটা দিবে, লেবানন থেকে হাঁটা দিবে, সিরিয়া থেকে হাঁটা দিবে, সবগুলো এসে আমার একসাথে ধরবে সৌদি আরব থেকে, যেহেতু হয় নাই তার মানে 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 প্যালেস্টাইনকে হাতে রাখা পসিবল সারা জীবনের জন্য।
তো প্রথমে যদি তারা একদম ফিনিশ করে দিত তাহলে এত কিছুই হতো না। ওই মিশর জন্য চেষ্টা করছিল বুঝছিস, একটা মানে আসলে। একটা গল্প মনে হলো, ওই যে আমার দাদার ভাই হুম। একটা লোককে বাড়ি করতে দিছিল, বুঝছিস? আচ্ছা। আমাদের যে গ্রাম তার পাশের গ্রামে, ওইখানে আচ্ছা। জমি আছে, আমাদেরও আছে দাদাদেরও আছে ওইখানে। ওই লোকটা ওই আমাদের পূর্ব দিক থেকে ও তিস্তা নদীর ওই পার থেকে চলে আসছিল, জায়গা দিচ্ছে, পরে 2-3 বছর পর বলতেছে এই জমি বিক্রি করছে। আচ্ছা। না, কলা নিচে বিষয়টা করতেছে, কলা বুঝলি নিচে। যে সে জমি দখল নিতেছিল, মানে এটা হলো যে ওর তখনই যদি উচ্ছেদ করতো ইসরায়েলকে, কিছুই হতো না। মানে হ্যাঁ। ওরা মানে নিজেদের মধ্যে ঝামেলা করতেছিল, কিন্তু আজকে দেখ কি করুন অবস্থা। মানে এটার জন্য মুসলমানরাই দায়ী। আর হচ্ছে তোর মুসলমানরাই দেয়। এখন হচ্ছে যেটা দরকার সেটা হলো মানে সবারই হচ্ছে অস্ত্র বানানো দরকার। এখন মনে কর যে ওই যে সম্মিলিত দোয়া মোনাজাত, এগুলো তারপর দিয়ে হবে হচ্ছে না। এইসব এইসব আবেগীয় জিনিস, এইসব জিনিস কি এখন হবে? চলে? তোমার এইটা হচ্ছে মানে একমাত্র ইরান ছাড়া কেউ নিতে পারে না। কি করতে হবে এখন ইরান বোঝে খালি, আর কেউ বোঝে না। আচ্ছা, বিশ্বের সবচেয়ে অস্ত্র বেশি কেনা দেশের মধ্যে সৌদি আরব না? সৌদি। সৌদি ও অস্ত্র আসলে কই রাখতেছে, কি করতেছে, কার কাজে লাগাইতেছে বুঝলাম না। দেখবো কে বিশ্বের সবচেয়ে বেশি অস্ত্র কেনা দেশ। সৌদি আরবে যে সার্চ দেয় যে ইউক্রেনে, এখন হয়তো বা ইউক্রেন গেছে, কিন্তু সবচেয়ে বেশি অস্ত্র ক্রয় করে কে, বিশ্বের সবচেয়ে বেশি অস্ত্র ক্রয় করে কে, দেখতো। আচ্ছা আচ্ছা, দাঁড়া দেখি, এটা ভালো প্রশ্ন করছিস। বিশ্বের সবচেয়ে বেশি অস্ত্র অস্ত্র ক্রয় দেয়। ক্রয়কারী দেশ কোনটি? পাঁচটি দেশের তালিকা দাও। ইউক্রেন, ইন্ডিয়া, কাতার, সৌদি আরব। মানে সৌদি আরব 4 নম্বরে। আগে প্রথম দিকে ছিল, তো এখন দেখ, তাহলে ইউক্রেন হচ্ছে, এগুলো তো ক্রয় করছে যে, এগুলো ফ্রি বেশি। তো ইন্ডিয়ার পরেই হচ্ছে সৌদি আরব, ঠিক আছে? হুম। কাতার দেখ এরা অস্ত্র ক্রয় করতেছে, দেখ আরব রাষ্ট্রগুলো দেখ। সৌদি আরব, শোন, আমার মনে হয় যে সৌদি আরব প্রক্সি খেলতেছে বুঝছিস। আমার এটাই সন্দেহ লাগে। কারণ হলো সৌদি আরব তো মনে কর যে হচ্ছে এখানে একটা বিষয় আছে কিন্তু। সৌদি আরব তোর মনে কর যে সৌদি আরবরে চালাচ্ছে কে? ইউএকে, ইউএসএ না? তা হাত দেখাচ্ছে না খড়ি দেখাচ্ছে। সৌদি আরব মনে কর যে যেটা করতেছে ইরানের বিরুদ্ধে যে প্রক্সি গুলা, সে চালায়। বুঝছিস, ইরানের বিরুদ্ধে প্রক্সি গুলোকে ও হলো ইয়ে দিচ্ছে। যেমন ওই যে তোর আহ, আমার মনে হয় যে সৌদি আরব হচ্ছে তোর মানে সুদানেও অস্ত্র দেয়, মানে এগুলো তারপর হলো কাতারে, তোর কাতারের সাথে সৌদি আরবের সম্পর্ক কি ভালো? এই এমন একটা সুনুপুটির দেশ বুঝছিস। এই আসলে মনে কর যে হলো উম, এই হলো এর আমি মনে করি যে হচ্ছে মানে এটা খুবই ভালো একটা দেশ। মনে করে এর সাথে হলো ইসরায়েলেরও সম্পর্ক আছে, এর সাথে মনে কর যে সৌদি মানে সৌদির সম্পর্ক আছে, এর সাথে ইউএস এর সম্পর্ক আছে, এর সাথে ইউএই সম্পর্ক আছে, তারপরে এর সাথে এরদোগানের সম্পর্ক আছে। মানে তুই চিন্তা করে দেখিস, আবার এইখানে মনে কর যে হামাসের কার্যালয় আছে। আবার পাকিস্তান আছে না? হ্যাঁ। পাকিস্তানের যে অস্ত্রগুলো কিনতেছে 4.6%, সে আমার মনে হয় যে এই টাকাটা আমরা সৌদি আরব দেয়। হ্যাঁ, এটাও একটা ফ্যাক্ট হতে পারে, কারণ পাকিস্তানের এই সাথে টাকা, আমার সৌদি মনে হয় না আরবের যে একটা পাকিস্তান গোপন এই টাকা চুক্তি নাই আছে। যে এত অস্ত্র কিনবে। সৌদির একটা গোপন চুক্তি আছে যে তোর মনে করছে হলো মানে মানে সৌদি আরব কখনো হচ্ছে তার সার্বভৌমত্বে আঘাত হানলে তখন পাকিস্তান হেল্প করবে, এরকম চুক্তি আছে ওদের সাথে এরকম বুঝছিস। একটা চুক্তি করছে তো তারা, হ্যাঁ। নগদ চুক্তিটা করছে। আর এদের দুইজনের বড় ভাই তো ইউএসএ, বুঝলি। না ইউএসএ অত ইয়ে না, ইউএসএ সৌদি আরব মানে কি জন্য, ওই যে ডলার টলার সব ওইখানে রাখছে তো। কিন্তু সৌদি আরব মাথা ঘুরাইলে কিন্তু তোর ইউএসএ বাধ্য হয়, দেখলি না ওই যে মোহাম্মদ বিন সালমানের সাথে কি না তোর এই যে যুক্তরাষ্ট্র মাথা মানে নত সবাই করছিল। সবাই যেটা সেটা তো করছেই, কিন্তু সবাই যেটা বলতেছে না যে হচ্ছে মানে সৌদির অবদান কি, মানে ইয়া যুদ্ধে, যে ফিলিস্তিন প্যালেস্তিন যুদ্ধে সৌদির অবদান অনেক বেশি আছে। কারণ হলো সবচেয়ে কাতারে যে বেশি অবদান। হ্যাঁ, কাতারে যে নেগোসিয়েশন গুলো হয়েছে আলটিমেটলি ওগুলো তোর মনে কর যে
ওগুলোতে হচ্ছে তোর সৌদি আরবের অনেক বেশি ভূমিকা আছে, কারণ না হলে এখন যে বিরতিটা হয়েছে, এখন যে কম মারতেছে এটাও হইতো না, আরো বেশি মারতো আর কি। মানুষ হুম। তো বোঝে না, গুরুত্ব আছে, মানুষ বোঝে না আচ্ছা এগুলো। যাই হোক, আমরা তো আজকে শুরু করতে পারলাম না। আজকে এ আমরা পর্যন্ত শুরু করো। থাকুক। না না, কালকে শুরু থেকে ইনশাল্লাহ শুরু করি, শুরু কন্টিনিউ করি, হবে। শুরু করি, শুরু করি, একটু শুরু করে দেই, মানে আরে মেন একটু দিয়ে বিষয়। এগুলো জিনিস হয় না, এগুলো শুরু করলে এটা ঘটনা কমপ্লিট করে ফেলতে হবে। আমরা এইটুকু আচ্ছা পরে কিভাবে শেষ করব? আচ্ছা, সমস্যা নেই, এটা যে মানে আমরা এটার আলোচনাটা হলো আশেপাশের দেশ রেলিভেন্ট, সম্পর্কে তো জানলাম। এটার সাথে এটা লাগবে, কারণ ব্যাকগ্রাউন্ড না জেনে আসলে সামনে আলোচনা নিয়ে গেলে এটা লাভ হয় না। হুম, ঠিক আছে, সমস্যা নেই। ঠিক আছে। সাতটায় বসার চেষ্টা করিস। তাহলে আমরা নেক্সট টপিকটা কি হবে এটা বল। নেক্সট নেক্সট টপিক টপিক তো, মোহাম্মদ সাল্লাল্লাহু নবুয়ত লাভ থেকে সামনের দিকে আগাবে। আচ্ছা ঠিক আছে। শোন, অত ইয়ে করার দরকার নেই, হাপুর হুপুর করার দরকার নেই, যতটুকু যাই যেমনি যাই যাক, না, তাই না? আস্তে আস্তে করে। আমাদের ওই যে আমাদের আসলে শুধু একাডেমিকটা পড়লে মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জীবনীটা আর রাহিকুল মাখতুম আর গালিব স্যারেরটাও হচ্ছে পড়তে হবে, কারণ আমরা সময় পাবো না কোনোদিন। ওকে, দেখি সেটা। না, আমাদের ইয়েটা যেগুলো করলাম ওগুলো একবার একটা রিভিউ করি, হ্যাঁ। সেটা হলো তোর হলো আমরা দেখলাম যে আহ ভারতবর্ষের স্বর্ণযুগ ছিল হর্ষবর্ধনের সময়, আর মহানবী সাল্লাল্লাহু সাল্লামের সময় হচ্ছে যারা হর্ষবর্ধনের ছিল সময় না, গুপ্ত 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 যুগ। সাম্রাজ্যের সময়, আচ্ছা। হর্ষবর্ধন কি গুপ্ত রাজা ছিল না? হর্ষবর্ধন ছিল পুষ্যভূতি রাজা। আচ্ছা, পুষ্যভূতি বংশের রাজা ছিল। আর হলো তোর দ্বিতীয় পুলকেশী ছিল হলো তোর মনে কর মানে চালুক্য। চালুক্য দক্ষিণ বংশের, ভারতের। এটা হলো দক্ষিণ ভারত, আর বাংলাদেশে ছিল শশাঙ্ক। আর ওই সময় চীনের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিল ভারতের, যেটা চীনের সঙ্গে তাই, তাই কি তাইসুং। এটা কি স্থাপন করছিল এই সম্পর্কটা? এটা হর্ষবর্ধন। তাই নিকট ভারতবর্ষ, এটা হর্ষবর্ধন করছে, এটা লিখে রাখতে হবে। নিকট ব্রাহ্মণ দূত প্রেরণ করেন কে? হর্ষবর্ধন, তাই না? হুম। লিখে রেখে শেষ করে দিই। তুই বলিস কি রেকর্ড কেন রাখি? অন্য কোনো কিছু সব হারায় গেলেও রেকর্ডটা তো থাকবে, বুঝিস নি? রেকর্ড দেখে দেখে এগুলো বের করা যাবে, ওই যে একদিন মনে করে একটা জিনিস কাটালো, রেকর্ড দেখে বের করে পরে ঠিক করে ফেললাম। এগুলো ঠিক রেকর্ড আছে, কোথায় যাচ্ছে? এগুলো আমার প্রিমিয়াম কেনা তো, আমার মেইলে আসে আর কি। দিয়ে দেবো। মেমোরির কোনো ইয়ে নাই না নাকি এখানে? আছে আছে, আমি তোকে দিয়ে দেবো নি, মানে রেকর্ড গুলো তোর হচ্ছে এই মেইলে দিয়ে দেয়। রেকর্ড অফ করলে আধা ঘন্টা 1 ঘন্টা পরে আমার ইমেইলে চলে আসে, এগুলো তো তোর ইয়ে আর কি, মানে এই যে রেকর্ড গুলো চলে আসে এখানে, এইভাবে এইভাবে চলে আসে। হুম, এটা তোর তো তোর মেইলে যে কত ধারণ ক্ষমতার কথা বলতেছিস, যে কতটুকু ও, রাখা যায় না যায় এগুলোর ওগুলো তোর ধারণ প্রিমিয়ামে ওগুলো ক্ষমতা কোনো নাই। প্রিমিয়াম, তো এটা তো প্রিমিয়ামই। মানে এখানে ও, কোনো মেমোরির কোনো লিমিট নাই, তাই তো? না 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 না, লিমিট আছে। তোর মনে কর এখানে হলো যে লিমিট, সেই লিমিট মনে কর যে 2-3টা ল্যাপটপের সমান, ওইটা সমস্যা নাই। এই যে দেখ, স্টোরেজ দেখ, স্টোরেজ দেখ, এখানে হলো 2 টেরাবাইট, বুঝিস নি? ও, বুঝতে মানে পারছি। তোর মানে 1000 জিবিতে মানে 1 টেরাবাইট, তো এখানে তোর মনে কর 45 জিবি কেবল হয়েছে, দেখতেছিস না কতটা ফাঁকা? ঠিক আছে। লিমিট আছে, কোনো কিছুই হলো তোর মনে কর যে এরকম না যে লিমিটলেস। ঠিক আছে, ওকে। ওকে। আসসালামু আলাইকুম। সালাম। তুই এই জায়গাতে বস নে। কি করতেছি সেটা হচ্ছে, আমরা আসলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের কাহিনী পড়তে গিয়ে এত জিনিস আলোচনা করলাম আজকে। এটা আমাদের আসলে দরকার ছিল, যে ওই সময় আসলে আমাদের ভারতে কে ছিল, তারপর হচ্ছে ওই সময় আসলে তখন তো ইউরোপের রাজনীতি ওইভাবে ইয়ে না, এস্টাবলিশড না, সুতরাং আমরা ইউরোপকে ওইভাবে গুরুত্ব দিয়ে পড়ছি না। বাট সেই সময় হচ্ছে আমাদের এই ভারতবর্ষে কারা কারা ছিল, যদি উত্তর ভারতের কথা বলি তাহলে ছিল হর্ষবর্ধন। হুম। তারপরে হচ্ছে আমরা যদি হলো আমরা ভারতের মানচিত্রটা এখানে একটু নিয়ে আসি, আহ, প্রাচীন ভারতের মানচিত্র, অথবা আহ, আমরা এখানেই আমরা মানচিত্রটা দেখতে পাই। এই যে আমরা যদি দেখি যে আলটিমেটলি সেই সময়ের কাহিনী, তাহলে দেখবো যে আমাদের এই অঞ্চলটাতে, এই যে উত্তর ভারত, এই উত্তর ভারত,
এই জায়গাটাতে সেটা আপলোড হচ্ছে আর কি। ও, তো উত্তর ভারতে ছিল আমাদের হচ্ছে আলটিমেটলি হর্ষবর্ধন। আর দক্ষিণ ভারতে ছিল হচ্ছে আমাদের দ্বিতীয় পুলকেশী, এবং এই যে বাংলা অঞ্চল, যেটা এই যে এই পাশের এই অঞ্চল, বাংলা অঞ্চলে ছিল হচ্ছে শশাঙ্ক। সেই শশাঙ্ক সময় আহ চীনের বংশীয় মানে মানে তাইসুং নিকট তার ব্রাহ্মণ দূত প্রেরণ করেন। এটা হচ্ছে, সেটির হর্ষবর্ধন হবে না, এটা হচ্ছে শশাঙ্ক হবে। ওকে। তো আমরা হচ্ছে চেষ্টা করছি যে বাংলাদেশের সাথে এবং ভারতবর্ষের সাথে সৌদি আরবের ইতিহাসটাকে মিল রেখে পড়ার জন্য। তাহলে আমাদের যেটা হবে যে আমাদের একই সাথে দুই তিনটা জিনিস হয়ে যাবে, কারণ আমরা এই যে আমাদের ভারত অঞ্চল, এই জায়গা থেকে এই অঞ্চলের যাত্রা, এই জায়গা থেকে ইরান হয়ে, আফগানিস্তান হয়ে, পাকিস্তান হয়ে ইন্ডিয়াতে যেমন হয়েছে, আবার পানিপথেও এই দিক দিয়ে, মানে এই সৌদি আরব থেকে এই পথে হয়েছে, এই জায়গাতে হয়েছে। তো আমরা এই জিনিসগুলো ডিটেলসে জানার চেষ্টা করবো, যেটা আমাদের জন্য খুব ভালো একটা আহ, ইতিহাসের প্রতি একটা একটা ভালোবাসা সৃষ্টি করবে, এবং আমরা মেইন বিষয়গুলো জানতে পারবো। সবাইকে অশেষ শুভকামনা এবং সবার জন্য অপুরান ভালোবাসা রেখে আজকে শেষ করছি এখানে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নেক্সট আমরা আলোচনা করতে যাব, সেটা হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত থেকে আহ, শুরু হবে। সরি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভ থেকে শুরু হবে।